সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। সে সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। সাফায়াতকে জিজ্ঞেস করলেন, সাফায়াত কি হয়েছে? সাফায়াত বললেন, অ্যাপারেন্টলি 2 ব্যাটালিয়ান স্টেজড এ কু, অর্থাৎ 2টো ব্যাটালিয়ান কু করেছে। এর বাইরে কি হয়েছে এখন আমরা কিছু জানি না। রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন। তখন জেনারেল জিয়া বলেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। অর্থাৎ কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না, কারণ তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন। এতদিন যাবৎ এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শেখ মুজিবকে হত্যা করা হয়নি, শেখ মুজিব নিহত হয়েছেন। মেজর ডালিম স্পষ্টভাবে একথা বলেছেন, কারণ সেনা অভ্যুত্থানে আসলে 2 পক্ষের গোলাগুলি হয়, আর সেই সময়ে 2 পক্ষেই হতাহত হয়ে থাকে। এইভাবেই বঙ্গবন্ধু হত্যা না হয়ে নিহত হয়েছেন মেজর ডালিমের দাবি। মেজর ডালিম আরও কিছু তথ্য দিয়েছেন যে মুজিব হত্যার পর জিয়াউর রহমান কি বলেছিলেন। জিয়াউর রহমান কি মুজিব হত্যার সাথে জড়িত ছিলেন? চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। সে সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। মিস্টার চৌধুরী 2013 সালে মারা যান। 2010 সালে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 1975 সালের 15ই আগস্ট ভোর 5টার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে। আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল সাফায়াত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়া রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান। জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। জেনারেল জিয়ার বাড়িতে পৌঁছার পর যে অবস্থা তিনি দেখেছিলেন তার বর্ণনা দিতে গিয়ে আমিন আহমেদ চৌধুরী বিবিসি বাংলাকে বলছিলেন, জেনারেল জিয়া তখন একদিকে শেভ করেছেন, অপরদিকে শেভ করেননি। স্লিপিং স্যুটে তিনি দৌড়ে আসলেন। সাফায়াতকে জিজ্ঞেস করলেন, সাফায়াত কি হয়েছে? সাফায়াত বললেন, অ্যাপারেন্টলি 2 ব্যাটালিয়ান স্টেজড এ কু, অর্থাৎ 2টো ব্যাটালিয়ান কু করেছে। এর বাইরে কি হয়েছে এখন আমরা কিছু জানি না। রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন। তখন জেনারেল জিয়া বলেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। অর্থাৎ জেনারেল জিয়া বলছিলেন, তাতে কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন, আমাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেনাবাহিনীর 2টো ব্যাটালিয়ান এই অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটির পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। ঢাকা সেনানিবাসে যখন এই অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এই অভ্যুত্থান পরিকল্পনার খবর কেন আগে থেকে জানানো সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোনো ইউনিট এগিয়ে আসেনি, সেটি আজও এক বিরাট প্রশ্ন। 1975 সালের 15ই আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন। কর্নেল জামিল তখন সাথে সাথে রওনা হয়েছিলেন ধানমন্ডির 32 নম্বরের বাড়ির দিকে, কিন্তু সোবাহানবাগ মসজিদের কাছে পৌঁছলে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা। সে বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সকাল 10টার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সে বাড়িতে। ভোর 4:30 নাগাদ হত্যাকাণ্ড হলেও তখনও সেখানে মৃতদেহ দেখেছেন মিস্টার চৌধুরী। সামরিক পোশাক পরা অবস্থায় মিস্টার চৌধুরী সেখানে গেলেও তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না সৈন্যরা। মিস্টার চৌধুরীর বর্ণনা ছিল এরকম, এই অভ্যুত্থানের পর অনেকে তাকিয়েছিলেন তৎকালীন রক্ষী বাহিনীর প্রতিক্রিয়ার দিকে। সেনাবাহিনীর সাথে রক্ষী বাহিনীর কোনো সংঘাত তৈরি হয় কিনা সেটি নিয়েও অনেকে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে ধরনের কিছু ঘটেনি। রক্ষী বাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া না হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন।
শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উল্টো রক্ষী বাহিনী আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানান আমিন আহমেদ চৌধুরী। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে আমিন আহমেদ চৌধুরী দুপুর নাগাদ পৌঁছেন সাভারে অবস্থিত রক্ষী বাহিনীর সদর দপ্তরে। মিস্টার চৌধুরীর দায়িত্ব ছিল রক্ষী বাহিনী যাতে আতঙ্কগ্রস্ত না হয় সে বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া। সেটির বর্ণনা দিতে গিয়ে মিস্টার চৌধুরী বলছিলেন, আমি সেখানে গিয়ে বলি যে সেনাবাহিনীর কিছু লোক এটার সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী এর সাথে জড়িত নয়। সেই হিসাবে সেনাপ্রধানের বাণী নিয়ে আমি এখানে এসেছি। হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্য খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সামগ্রিকভাবে 15ই আগস্ট সারাদিন সেনাবাহিনীর ভেতর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখা যায়নি। অভ্যুত্থানের খবর জানাজানি হবার পরে সেনা কর্মকর্তাদের মধ্যেই এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। তিনি জানান, ঘটনার আকস্মিকতায় অনেকে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। কি করতে হবে তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। আমিন আহমেদ চৌধুরীর বর্ণনায়, খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন অভ্যুত্থানের সাথে জড়িত ঘাতক জুনিয়র সেনা কর্মকর্তারা। সে থেকে পরবর্তী প্রায় 15 বছর বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং সামরিক শাসনের ইতিহাস। কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না, কারণ তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন। এতদিন যাবৎ এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর। তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে, আমরাও আরেকবার আলোচনা করছি, কারণ তার এই বক্তব্য, তার ছাত্রদেরকে প্রতি আহ্বান, সব কিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে। ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না। আমি এটা অ্যাডভান্সই বলে দিতে পারি যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবৎ কোথাও না কোথাও, তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টায় যাবে, বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না। কেন পারবে না আসুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের সাথে মেজর ডালিমের যেই দুঃসম্পর্ক বা যেই ক্ষোভ গোস্বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, তো এটা কখনোই আসলে দূর হবে না। এবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকারের পর, কারণ খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বইলা বসছেন। গেল 50 বছর যাবৎ আওয়ামী লীগ কিন্তু দাবি করছিল টেকনিক্যালি, বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত। আওয়ামী লীগ প্রতিদিন বলতো, বিষয়টাকে সবাই হাস্যরসে নিত। আমিও কখনো পার্সোনালি এটা বিশ্বাস করি নাই, কিন্তু মেজর ডালিম যখন গতকালকে আইসা বললেন যে জিয়া তাদেরই একজন ছিল, ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে, এই যে বক্তব্যটা তিনি দিয়ে বসছেন যে 25 বছরের একটা মেটিকুলাস প্ল্যান নিয়েছিলেন। ইভেন একটা পার্টি ছিল, মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল, তাকে সরাতে হবে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নাই। তো এটা যে কোনো ওয়েতে হোক তারা সরিয়ে দিয়েছেন। তো এখানে এখন দেখেন জিয়ার উপরে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপরে যে দোষটা তিনি এই মুহূর্তে চাপাই দিচ্ছেন, এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য। তার অনেক বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না। নাম্বার 2, আপনার তিনি আরেকটা দিচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে, শব্দটা বুঝছেন তো, এটাও তো একটা ফেসিজম বা ফেসিবাদী। যারা ফেসিস্ট তারাই তো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে। তার মানে তিনি শহীদ জিয়াকে অপরপক্ষে ফেসিস্ট বা ফেসিজম হিসাবেই কিন্তু দেখাইতে চাইছেন, যেখানে বিএনপি দাবি করছে যে ফেসিবাদের পতন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো মেজর ডালিম সরাসরি বলছেন জিয়া তার ক্ষমতাকে কুক্ষিগত করতে সেনা পরিষদের মানে আরবিদের মধ্যে 4,500 লোককে মেরে ফেলেছিলেন। তাহলে তার এই বক্তব্যে সেনাবাহিনী কি বিএনপির প্রতি আর পজিটিভ, বা জিয়া পরিবারের প্রতি এতদিন যে পজিটিভ মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিতে তারা কি আদৌ আর থাকবে? আরও গুরুত্বপূর্ণ, বেগম খালেদা জিয়ার তিনি কিন্তু ছাড়েন নাই। তিনি বলছেন যে তার স্ত্রী নিম্মির ক্যান্সার ছিল, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় 1996 থেকে। 1996তে আওয়ামী লীগ ছিল, তো এমনকি আওয়ামী লীগ যাওয়ার পরেও খালেদা জিয়ার যুগেও নিম্মি আসলে বিপদে ছিল, পাসপোর্ট দেন নাই, ফলে
ক্যান্সারেই মারা গিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী নিম্মি। এরপরে আরেকটা জিনিস তিনি বলছেন, যেটাতে শহীদের সংখ্যা 3 বা 30 লক্ষ, কিভাবে 3 লক্ষ থেকে 30 লক্ষ হয়ে গেছে সেটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন। তার এই ব্যাখ্যাটা যদি সঠিক হয় তাহলে বিএনপিও যে এত বছর, বা বিএনপির যারা বিএনপিতে অনেক পরিমাণ মুক্তিযোদ্ধারা আছেন কানেক্টেড, এমনকি অনেক বড় বড় মানুষ এখনও জীবিত আছেন, তো তারাও যে বলেন প্রতিনিয়ত 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাহলে তারা কি মিথ্যা কথা বলে আসছেন? একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন? আর মেজর ডালিমি যদি সব সত্যি বলে থাকেন তাহলে তো এগুলোর অধিকাংশ তাই আওয়ামী লীগের তো ভাই বাদই দেন, আওয়ামী লীগ তো শেষ, এখন তো বিএনপির উপরে এসে বর্তাবে। ইভেন আমরা জানি 2 লক্ষ মা বোন পাকিস্তানের সেনাদের কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল। এটা একটা আইডিয়াগত শব্দ, হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু তিনি বলছেন যে তিনি মাত্র 2 জনকে চিনেন। তাহলে বিএনপিও এত বছর যাবত যে বক্তব্যগুলো দিয়ে আসছে অন্তত স্বাধীনতার ইস্যুতে, তো সেখানে তাদের এই বক্তব্যগুলো এখন একটা কাউন্টার পজিশনে পড়ে যায়। তো মেজর ডালিমের এই লাইভটা, আমি একটু আগে বলছি যে মেজর ডালিমের এই লাইভটা বেসিক্যালি ফায়দাজনক হচ্ছে জামাত ইসলামের জন্য। তিনি তার পুরা ঘটনার মধ্যে জামাত নিয়ে একটা শব্দ বলেন না। ইভেন তার যেই ভালোবাসার জায়গাটা, সেটা কিন্তু পাকিস্তানের পক্ষে খুব শক্ত একটা অবস্থান ছিল তার পুরা ভিডিওর মধ্যে। তো সেইখান থেকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে সেনাবাহিনীর একটা সফট কর্নার বিএনপির প্রতি ছিল। এখন যখন এই শব্দগুলো তিনি এসে বললেন 4,000, 4,500 থেকে 4,000-ই সম্ভবত শব্দটা বলছিলেন, যাই হোক, তো মানে মাইরা ফেলছেন জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকার জন্য কাকে? সেনাবাহিনীর সদস্যদের। তো সেনাবাহিনীরই তো এত বড় ক্ষতি, তাইলে আওয়ামী লীগও করে নাই, তিনি কিন্তু বলেন নাই। আপনি দেখেন, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলা জানতেন না, তিনি বাংলায় লিখতেও পারতেন না, তারপর কোরআন শপথ করা তিনি সেই শপথ থেকে সরে গেছেন। আপনি বোঝেন যে শব্দগুলোর যদি আমরা অর্থ বা ওজন ফিল করতে চাই, মেজর ডালিমের প্রত্যেকটা কালকের লাইফটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বিএনপিকে। ইভেন জিয়াউর রহমানের যেই ছবিটা সব জায়গায় থাকে, যে কোদাল গেঞ্জি, বলছিলেন যে এগুলা এক ধরনের মানে প্রদর্শন করা হচ্ছিল। আমার তো এগুলা কথা না, লাইভটা এখনো আছে এই পেজে, ওনার ইউটিউব চ্যানেলে, সাংবাদিক ইলিয়াসের। এই সকল তথ্যগুলো বিএনপির জন্য এই মুহূর্তে ভোটের মাঠে কি পরিমাণ যে ক্ষতি করছে, এটা শুধুমাত্র বিএনপি এখনো অনুধাবন করতে পারে। অনেক দিকে ক্ষতি হয়ে গেছে বিএনপির জন্য। তো কেউ কেউ বলছিলেন যে ওই যে ইনফোটিউবের সাংবাদিক শাহেদ বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি জামাতকে ক্ষমতায় আনতে চান। তো এটা কি আসলে ওই রকমই কোনো কিছু? মেজর ডালিমের এই ইস্যুটাতে বরঞ্চ গতকালকে মেজর ডালিম যেই কথাগুলো বলছেন, বঙ্গবন্ধু ভারতের দালাল, এই ছাড়া পুরা লাইভের মধ্যে আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয় আপনি কোনো কিছু এখানে খুঁজে পাবেন না। এখানে শেখ পরিবার কতটা আন্তরিক ছিল, নিম্মির সাথে তার পরিবার কতটা ভালো ব্যবহার করছিল, বঙ্গবন্ধু তিনি কিভাবে তার স্ত্রীকে নিজের মেয়ের মতন জড়ায় ধরছিলেন, গাজীরে পায়ে ধরাইতে চাইছিলেন, এই জিনিসগুলো আপনি দেখেন। তার পুরো লাইভের মধ্যে ব্যক্তি ইস্যুতে বা অন্য ইস্যুতে আপনি বঙ্গবন্ধুর কোনো নেগেটিভিটি পাইছেন? বাস্তবতা ছিল না। পলিটিশিয়ান হিসেবে যাই হোক, মানুষ হিসেবে বঙ্গবন্ধুর তিনি এখানে পজিটিভলি কিন্তু ভাইব করছেন। তারপর শেখ রেহানা বা তাদের পরিবার, বঙ্গবন্ধুর স্ত্রী, সবার সম্পর্কে, ইভেন শেখ কামাল নিয়ে যে কথিত কথাটা ছিল এত বছর আমরা পিনাকিদারে শুনছি, সাংবাদিক ইলিয়াসও বলছিলেন। তো এখন তিনি যখন আইসা এগুলা বইলা দিলেন, এটাতে কি হলো? ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও পজিটিভ হয়েছে, বাট পুরোটা লাইফ ক্ষতিগ্রস্ত করছে বিএনপিরে। আর যেহেতু সামনের নির্বাচন, কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে ইচ্ছাকৃতভাবে এখন আনা হয়েছে কেন, নির্বাচনের আগে বিএনপির অবস্থানটা ক্লিয়ার করার জন্য, যে বিএনপি আসলে কি করছে। তবে আমার পার্সোনাল ধারণা, সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগকেই কাউন্টার করার জন্য মেজর ডালিমরে তিনি নিয়ে আসছিলেন। এখানে অন্য পরিকল্পনা হয়তো নাও থাকতে পারে, কারণ যখন তিনি প্রশ্ন করেছিলেন মেজর ডালিম তিনি কথা বলছিলেন একটা কথার সাথে আরেকটা রিলেটেড, সেখান থেকে তিনি অনেকগুলো শব্দ সামনে নিয়ে আসছেন। তো এই টোটাল ফায়দাটা এটা কিন্তু জামাতের জন্য যাচ্ছে। এটা হয়তো অনেকে বোঝার যারা বুঝবেন, যারা বোঝার না তারা বুঝবেন না। তো তার বক্তব্য নিয়ে অনেক তর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, হয়তো আরও চলবে এই গসিপ আগামী 2-3 দিন নতুন কোনো ইস্যু আসার আগ পর্যন্ত। ভালো থাকুন। দর্শক শ্রোতা, মুজিবকে হত্যা করা হয়নি, খুন করা হয়নি। গণ অভ্যুত্থানে, সেনা অভ্যুত্থানে মুজিব নিহত হয়েছেন তার পরিবার সহ। এই মতামতের পক্ষে অথবা বিপক্ষে আপনার মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। মেজর ডালিমের কথার সাথে আপনি কি একমত?
লিখতে পারেন কমেন্ট বক্সে। মেজর ডালিম দেশে আসুক, এটি কি আপনি চান কিনা তাও লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্ত।